হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2024-25 এর অঙ্কের যে সেট নাম্বার 4 আছে, এটা মালদা ডিস্ট্রিক্ট এর এই 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। আর শুরুতে বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে এখানে সরল সুদের যে সূত্র I = PRT/100, এই সূত্র ব্যবহার করে অঙ্কটা খুব সহজে করা যাবে। তাহলে এখানে আমরা এখানে লিখে নিই I = PRT/100। তাহলে এই দিকে তাকিয়ে আমি IPRT এর কিসের মান কত দেওয়া আছে সেটা লিখব। তাহলে এখানে প্রথমে আয়ের মান লিখি। এখানে I সমান আমরা জানি সুদের পরিমাণ, তাহলে P সমান R সমান T সমান। তাহলে প্রথমে দেওয়া আছে বার্ষিক 5% সরল সুদের হারে, তো এখানে এই R এর মান হবে 5%। তারপরে আছে কত টাকার, অর্থাৎ এখানে আসল জানতে চাওয়া হয়েছে। মাসিক সুদ মাস, অর্থাৎ এই T 1 মাস দেওয়া আছে, তাহলে 1 মাসকে যদি বছর করে লিখতে হয় তাহলে 1/12 বছর। আর এখানে মনে রাখতে হবে এই যে সূত্র ব্যবহার করা হয়েছে T, এই T এর একক কিন্তু বছর। যদি মাস দেওয়া থাকে বছরে করে নিতে হবে, দিন দেওয়া থাকলেও এখানে বছর করে নিতে হবে। আর সুদের পরিমাণ 1 টাকা বলা আছে, এখান থেকে P অর্থাৎ আসল বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে I = PRT/100। আমাদের যেহেতু P এর মান বের করতে হবে, তাহলে বজ্র গুণ করবে এখানে 1 ধরে, PRT এবং 1 এর গুণ, PRT = 100I, PRT = 100I। এখান থেকে লেখা যাবে, বা P সমান P এর মান 100I আর এই RT তার নিচে থাকবে 100I/RT। তাহলে এখানে সমান দিয়ে 100 ইন্টু I এর মান 1 টাকা দেওয়া ছিল, তাহলে I এর মান 1 টাকা লিখতে হবে, 1/RT। R এর মান 5, এখানে 5 লিখলাম, এবং T এর মান 1/12, তাহলে এখানে 1/12 লিখলাম। আর একটু সরল করে লিখলে পাই 100 ইন্টু 1 ইন্টু 12, অর্থাৎ 12টা উপরে হবে, আর নিচে আসছে 5 ইন্টু 1, তাহলে 5 × 20 = 100, 20 হলো। তাহলে 20 এবং 12 গুণ করতে হবে, 12 × 2 = 24, অর্থাৎ এটা 240 টাকা উত্তর। এরপর 4-এর 2। 4-2 হচ্ছে দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? তাহলে আফতাবের কোনো এখানে লাভ দেওয়া নেই, সুতরাং মোট লাভ যেহেতু 1500 টাকা, তার মধ্যে রাজীব পেয়েছে 900 টাকা, তাহলে 1500 থেকে 900 টাকা বিয়োগ করলে আফতাবের মূলধন আফতাবের লাভ পাওয়া যাবে। আর আমরা জানি লাভের যে অনুপাত হয় মূলধনের কিন্তু সেই অনুপাত হয়, তাহলে এখান থেকে মূলধনের অনুপাত পেলে সেই অনুপাত ব্যবহার করে আফতাবের মূলধন পাবো, বা লাভের অনুপাত বের করে সেই অনুপাত ব্যবহার করে আমরা আফতাবের কত মূলধন ছিল সেটা বলতে পারবো, কারণ মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত সমান হয়। তাহলে এখানে দুজন, রাজীব এবং আফতাব, তাহলে রাজীবের লাভ বলা আছে 900 টাকা, ও আফতাবের লাভ, রাজীবের লাভ ও আফতাবের লাভ। আফতাবের লাভ, মোট লাভ যেহেতু 1500 টাকা, তার থেকে রাজীবের লাভটুকু বাদ দিতে হবে, তাহলে সমান 600 টাকা। তাহলে দুজনের লাভের অনুপাত
সমান রাজীবের 900 টাকা আর আফতাবের 600 টাকা। তাহলে 0 0 প্রথমে যদি 100 দিয়ে ভাগ করি 9:6, আবার যদি 3 দিয়ে ভাগ করি 3 3 9, 3 2 6, 3:2। তাহলে রাজীব এবং আফতাবের কি হবে যে মূলধনের অনুপাত ও 3:2 হবে। তাহলে রাজীবের মূলধন বাই আফতাবের মূলধন সমান 3/2। এখানে প্রশ্নে রাজীবের মূলধন দেওয়া আছে 6000 টাকা, তাহলে এটা 6000 টাকা লিখব। আর আফতাবের দেওয়া নেই, ওটা বের করতে হবে। তিন বাই 2। এখন এখান থেকে একবারে আমরা লিখতে পারি আফতাবের মূলধন এর কোনাকুনি 3 আছে, তাহলে 3টা নিচে লিখব আর বাকি সংখ্যা দুটো উপরে গুণ করে লিখব। অতএব আফতাবের মূলধন সমান নিচে লিখলাম 3 আর উপরে লিখব 2 × 6000 টাকা। 3 এবং 6000 কাটাকুটি করলে 2000 পেলাম, 2 × 4, তাহলে একটা হলো 6000 টাকা। তারপরে আছে 3 দাগ, kx² + 2x + 3k = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে k এর মান লেখো। তাহলে প্রদত্ত সমীকরণটা প্রথমে লিখে নিতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো kx² + 2x + 3k = 0। তাহলে বীজদ্বয়ের গুণফল বা আগে যোগফল, সমষ্টি বা যোগফল লিখি, যোগফল বা সমষ্টি সমান, আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান -b/a আর বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c/a, এই সূত্র আমরা জানি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি -b/a, এখানে b এর জায়গাতে 2 আছে, তাহলে -2 বাই এর জায়গাতে k আছে, তাহলে বাই k দেব। ও গুণফল সমান এখানে c/a, তাহলে c এর জায়গাতে 3, এর জায়গাতে k, না c এর জায়গাতে 3k, এর জায়গাতে k, তাহলে 3k/k। তাহলে এই দুটো সমান বলা আছে, তাহলে প্রশ্ন অনুসারে -2/k = 3k/k। k কেটে দিলাম, তাহলে পাবো -2k, না -2/k সমান 3। এখন বজ্রগুণ করলে পাই 3k আর 2 1 কে 2, তার আগে মাইনাস, তাহলে 3k সমান -2 বা এখান থেকে লেখা যায় k সমান -2, তাকে 3 দিয়ে ভাগ, -2/3, তাহলে k এর মান পেয়ে গেলাম। এরপরে 4 এর দাগ, চার দিকে আছে a/b সমান 3:2, b/c সমান 3:2, তাহলে a + b b + c এর মান কত হবে? তো আমাকে প্রথমে a/b c এটার মান বের করে নিতে হবে। তাহলে a/b করে লিখি, a/b সমান দেওয়া আছে 3/2 আর b/c সমান এটা দেওয়া আছে 3/2। তাহলে আমরা এখান থেকে a/b/c সমান 3:b এর মান যেহেতু আলাদা আলাদা আছে সেহেতু 3:2 পরে কিছু লিখতে পারছি না, সো b এর জায়গাগুলোতে আমরা সমান করার চেষ্টা করব। তো এই জায়গা দুটোকে সমান করার চেষ্টা করলে এই যে 3 আছে এর উপর নিচে এই 3 গুণ করলাম, এই যে 2 আছে এর উপর নিচে এই 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 3 9 পেলাম, এখানে 3 2 6 পেলাম, এখানে 6/2 2 4। তাহলে এখান থেকে দেখে বলতে পারছি a 9, b এর জায়গাগুলোতে 6 রয়েছে আর c এখানে 4 রয়েছে, তাহলে অতএব a/b/c সমান 9:6:4 এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ধরে নিতে পারি
যে যেহেতু অনুপাত আকারে আছে এ বি সি, তাহলে এ সমান 9কে ধরতে পারি, বি সমান 6কে ও সি সমান 4কে। এটা ধরে নিয়েছি, যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা এভাবে ধরতেই পারি। অতএব এখানে আমাকে বের করতে হবে এ প্লাস বি বাই বি প্লাস সি। তাহলে এ বি সি এর মানগুলো জাস্ট বসাতে হবে। তাহলে এ এর মান এখানে আছে 9কে বসালাম, প্লাস বি এর মান 6কে বসালাম, বি এর মান 6কে বসাতে হবে, প্লাস সি এর মান আছে এখানে 4কে, তাহলে 4কে বসালাম। তো 9 + 6 এটা ইজ ইকুয়াল টু 15কে, আর 6 + 4 এটা ইজ ইকুয়াল টু 10কে। কে কেটে দিয়েছি, এখানে 5 দিয়ে কাটাকুটি করলে 3 × 5 = 15, 5 × 2 = 10, তাহলে 3/2। অতএব a প্লাস বি ইজ টু বি প্লাস সি ইজ ইকুয়াল টু 3:2। এরপরে 5-এর দাগ। এরপরে আছে 5 ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়, এ ও বি 60 ডিগ্রি, সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, যার কেন্দ্র ও। তারপরে এবি ও সিডি দুটো জ্যা আছে সমান দৈর্ঘ্যের, এ ও বি 60 ডিগ্রি। এটা এবি, এই কোণটা বলা আছে 60 ডিগ্রি, আর সিডি সমান 6 সেন্টিমিটার, এটা আরেকটা জ্যা সিডি, এটা 6 সেন্টিমিটার বলা আছে। তাহলে ব্যাসার্ধ অর্থাৎ, তাহলে এখানে যা যা কি আছে, ও এ বি একটা ত্রিভুজ, এর এও আর ও এ সমান ও বি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান। অতএব এই কোণটা, কোণ ও এ বি সমান কোণ এটা ওবিসি সমান মোট 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে তাকে 2 ভাগে ভাগ করলে এই দুটো কোণ পাবো। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি বাই 2, এটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কি হলো, তাহলে এই ত্রিভুজের সবকটা কোণের মান 60 ডিগ্রি পেলাম, এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এর প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ ও এ ও বি এ বি সবাই সমান। অতএব ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ যখন, তাহলে আমরা বলতে পারি ও এ সমান ও বি সমান এ বি, আবার যে দুটির দৈর্ঘ্য সমান, তাহলে সমান সিডি। এ বি আর সিডি সমান দৈর্ঘ্যের যা বলা আছে, এটা সমান বলা আছে 6 সেন্টিমিটার। তাহলে অতএব ও এ অ্যাকচুয়ালি বৃত্তের ব্যাসার্ধকে বোঝাচ্ছে, ও বি বৃত্তের ব্যাসার্ধকে বোঝাচ্ছে, এটা 6 সেন্টিমিটার পেলাম। অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। এরপরে 6 দাগ। ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি সমান 2a - 1 সেন্টিমিটার, এসি সমান 2√2a সেন্টিমিটার এবং বিসি সমান 2a + 1 সেন্টিমিটার হলে কোণ বিএসি এর মান লেখো। এই কোণের মান বের করতে হবে। তাহলে এখানে ত্রিভুজটা আমি কিছু আঁকছি না, যে মানগুলো দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নিই। প্রথমে দেওয়া আছে এবি সমান 2a - 1 সেন্টিমিটার,
এসি সমান এই মানগুলো যদি কাছাকাছি না লিখি এই বাহুগুলো নিয়ে কী করবো সেটা বুঝতে একটু অসুবিধা হবে, সেন্টিমিটার। আর বিসি সমান 2a + 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে একটা কাজ করা যায়, যখন বাহুগুলোর দৈর্ঘ্য এইভাবে দেওয়া থাকবে তখন আমাদের আন্দাজ করতে হবে যে এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হতে পারে। এখন হবে কি না সেটা আমরা পরবর্তী হিসাব করে বুঝবো। তাহলে প্রথম এক কাজ করি, এবি স্কোয়ার বের করি। এবি স্কোয়ার, এটা এবি দেওয়া আছে, এবি স্কোয়ার হবে 2a - 1 তার হোল স্কোয়ার। আর a - b হোল স্কোয়ার সূত্র আমরা জানি, a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস হবে a স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই দুটো সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে এই সূত্র, এখন এটা আমি দ্বিতীয় সূত্র ব্যবহার করব, কেন কি পরের যে মানগুলো এইভাবে দেওয়া আছে সেই জন্যে। তো এখানে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4, এটা হলো a, এটা হলো b। তাহলে পেলাম 2a + 1 তার হোল স্কোয়ার পেলাম মাইনাস 4 × 2 = 8, 8a পেলাম। তো এখন দেখতে হবে যে এটা হলো বিসি, তাহলে সমান বিসি স্কোয়ার হলো মাইনাস 8a। অ্যাকচুয়ালি 2√2a এর বর্গ করলে 2√2a এর বর্গ করলে 8a হয়। কি করে হয় দেখাচ্ছি, 2 × 2 = 4, আর এর বর্গ করলে ইন্টু 2a হলো সমান 8a। তো এইখানে 8a এর জায়গাতে আমরা লিখতে পারি 2√2a তার হোল স্কোয়ার। তাহলে পেলাম বিসি স্কোয়ার মাইনাস 2√2a তার হোল স্কোয়ার, 2√2a মানে এখানে এসি, তাহলে এসি স্কোয়ার। তাহলে কি পেলাম, একটু সাইড চেঞ্জ করলে পাই আমরা, অতএব এবি স্কোয়ার সমান না, এবি স্কোয়ার তার পাশে নিয়ে আসবো এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। তাহলে কি হলো, এই সম্পর্ক আমরা জানি যে সমকোণী ত্রিভুজে হয় দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সাথে সমান হয়। তাহলে এখানে লিখব কি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এটা অতিভুজ, বিসি। তাহলে ত্রিভুজটা যদি আঁকি আমরা, ত্রিভুজটা এরকম দেখতে হবে, এখানে এঁকে ফেলি, এরকম দেখতে লাগবে। এখন যেহেতু বিসি তার অতিভুজ, তাহলে এ এখান থেকে শুরু করব, এ বি সি, বিসি অতিভুজ হচ্ছে আর এই কোণটা সমকোণ, অতএব কোণ বিএসি এটা হবে 90 ডিগ্রি। তারপরে সাথের দাগে আছে সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত। তাহলে সমান ব্যাস আছে এবং উচ্চতাও সমান আছে। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে চোঙ, শঙ্কু এবং গোলক সবার যদি উচ্চতা সমান হয়, আমি এখানে আঁকার চেষ্টা করছি, দেখো এটা হলো চোঙ, একই উচ্চতার একটা শঙ্কু আঁকতে হবে, এটা হলো শঙ্কু, একই উচ্চতার একটা গোলক আঁকতে হবে। তাহলে গোলকের যে উচ্চতা সেটা কিন্তু গোলকের ব্যাস, গোলকের উচ্চতা হচ্ছে গোলকের ব্যাস। তাহলে এই শঙ্কুর যে উচ্চতা এটা কিন্তু, তাহলে ব্যাসটা হলো 2r, এটা কিন্তু হবে 2r। আর এই যে চোঙের যে উচ্চতা এটাও কিন্তু হবে 2r। তাহলে কি হলো, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আমি r ধরে নিই,
মনে করি গোলকের ব্যাসার্ধ সমান আর একক, অতএব ব্যাস সমান 2r একক। আচ্ছা, শঙ্কুর উচ্চতা সমান 2r একক ও চোঙের উচ্চতা সেও 2r একক, 2r একক। তাহলে শঙ্কুর ক্ষেত্রে এই চোঙের ক্ষেত্রে h সমান 2r, চোঙের ক্ষেত্রেও h সমান 2r। তো এদের আয়তনের অনুপাত এখানে পরপর বলা আছে কি, পরপর বলা আছে চোঙ, শঙ্কু এবং গোলক। তাহলে পরপরই এঁকেছি, তাহলে এদের লেখা যাবে এদের আয়তনের অনুপাত। তো প্রথম যে সূত্র, প্রথমে চোঙের ক্ষেত্রে হবে পাই আর স্কয়ার এইচ ইস টু, শঙ্কুর ক্ষেত্রে হবে 1/3 পাই আর স্কয়ার এইচ ইস টু, গোলকের ক্ষেত্রে 4/3 পাই আর কিউব। এটা আছে। তো পাই আর স্কোয়ার, আরটা সবার ক্ষেত্রে আর আছে, এইচটা চোঙের ক্ষেত্রে 2r ইস টু 1/3 পাই আর স্কোয়ার, এইচ হলো 2r ইস টু, এটার ক্ষেত্রে তো কোনো উচ্চতা আলাদা করে নেই, তাহলে 4/3 পাই আর কিউব। এটা হলো সমান 2 পাই আর কিউব ইস টু 2 আর 1 গুণ করলে 2/3 পাই আর এবং আর গুণ করলে আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব সমান পাই আর কিউব। যদি কেটে দিই তাহলে 2/3 ইস টু 4/3, যেহেতু নিচে 3 রয়েছে এখানে 1 রয়েছে, তাহলে 3 আর 3 এর লসাগু আমরা জানি 3 হয়, তাহলে 2/1 ইন্টু 3, 2/3 ইন্টু 3, 4/3 ইন্টু 3। তো এখানে 3 3 কেটে দিলাম, এখানে 3 3 কেটে দিলাম, তাহলে 3 2 6, নিচে 1 দেব না, 2 ইস টু 4। দেখতে পাচ্ছি সবাইকে 2 দিয়ে ভাগ করে যাচ্ছে, 3 ইস টু 1 ইস টু 2, এটা অনুপাত। আটের দাগে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এইচ বাই ভি এর মান নির্ণয় করো। তাহলে এখানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বলা আছে, তো ব্যাসার্ধ বলা নেই, উচ্চতা এইচ বলা আছে, তাহলে ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিলে অঙ্কটা করা যাবে। তো মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক। আচ্ছা, তাহলে অতএব আয়তন যেটা ভি আছে বলা, সেটা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে এইচ বড় হাতের এইচ আছে বা ক্যাপিটাল আছে, তাহলে এটা ঘন একক। আচ্ছা, এবার ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি যে শঙ্কুর ভূমি বৃত্তাকার হয় আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা দেওয়া আছে এ, তাহলে অতএব এটা হবে বর্গ একক। তাহলে অতএব এ এইচ বাই ভি সমান এ এর মান পাই আর স্কয়ার, এইচ এর মান এইচ আর ভি এর মান 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই পাই কেটে দিলাম, উপর নিচে আর স্কয়ার কেটে দিলাম, এইচ কেটে দিলাম, তাহলে 1/1/3 এটা ইজ ইকুয়াল টু 3।
এরপরে 9 দাগ, 4 9। এখানে আছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস 3 sin স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা এর মান নির্ণয় করো। sin স্কয়ার আলফা 9 sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা এর মান বের করতে হবে। তো এখানে আমরা কাজ করতে পারি, যেটা আছে sin টু দি পাওয়ার 6 আলফা এটাকে sin স্কয়ার আলফা তার হোল কিউব লিখতে পারি, আর যেটা আছে cos টু দি পাওয়ার 6 আলফা এটা cos স্কয়ার আলফা তার হোল কিউব লিখতে পারি, আর বাকি পার্টটা যেমনভাবে আছে ওটা আনচেঞ্জড অবস্থায় রাখতে হবে। তো সমান a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই সূত্রে আমি এটাকে ভেঙে দেবো, a কিউব প্লাস b কিউব এই পর্যন্ত, আর এই পোর্শনটাকে অবিকৃত অবস্থায় রাখবো। তো এখানে হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3a b ইন্টু a প্লাস b আর প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা সমান, এখন sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মান 1 হয় আমরা জানি, তার হোল কিউব দিলাম মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এর মান 1, 3 ইন্টু 1 লিখলাম প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তো সমান 1 এর কিউব এটা 1 হলো মাইনাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তাহলে এটা বিপরীত চিহ্নযুক্ত অর্থাৎ বিয়োগ করব, বিয়োগ করলে 0 হবে অর্থাৎ কেটে দিলাম, তাহলে উত্তর আসছে 1। এরপর 10 এর দাগটা দেখো, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি এভাবে চলছে, ডট 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 দিয়ে tan 89 ডিগ্রি এর মান বের করতে হবে। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 দিয়ে tan 89 ডিগ্রি। তো এইভাবে লেখা যায় tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 দিয়ে ডট ডটের মানে হলো এর মধ্যে 4 5 6 7 tan 4 ডিগ্রি tan 5 ডিগ্রি tan 6 ডিগ্রি এভাবে করতে করতে 89 ডিগ্রি পর্যন্ত আছে। তো আমাদের হিসাবের সাথে আমি এখানে যে মাঝখানের যে পদগুলো আছে তার মধ্যে tan 45 ডিগ্রিটাকে লিখব, আগে 44 ডিগ্রি লিখি ইন্টু tan 45 ডিগ্রি লিখি ইন্টু tan 45 এর পরে 46 ডিগ্রি লিখি ইন্টু ডট 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 দিয়ে এখানে লিখবো কি, আমি এক কাজ করি 3 ডিগ্রিটাও লিখবো না, কেন কি এটা ডট ডট ডটের মধ্যে বুঝিয়ে দিই যে এগুলো আছে, 2 ডিগ্রি পর্যন্ত লিখলাম, তা নাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তাহলে 89, তার আগে tan আছে 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি সমান, এখানে tan 1 ডিগ্রি আছে, tanটাকে tan হিসাবে রাখবো, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি আছে, tan 3 ডিগ্রি আমি দেখালাম না, ওটা ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম। তারপরে tan 44 ডিগ্রি আছে, 44কে 44 হিসাবে রাখবো ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি। এই যে 46 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি লিখতে পারি 46 ডিগ্রিটাকে ইন্টু tan যে 88 ডিগ্রি আছে এখানে লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আর tan যে 89 ডিগ্রি আছে এটা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এভাবে লেখা যায়।
তাহলে 1 2 চলতে চলতে 44 45 পর্যন্ত আমরা লিখে নেব tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে cot থিটা, অর্থাৎ tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, এটাকে লিখতে পারবো cot 44 ডিগ্রি, এটা কিভাবে cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। সমান tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু ডট 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 দিলে tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি, তারপরটা 46 ডিগ্রি পালা, যেটা আমি লিখেছিলাম tan 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি, ওটা হয়ে যাবে cot 44 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 1 ডিগ্রি। তাহলে এটা কট হয়ে গেলে একটাই কারণে, এখানে ছিল tan 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এটা লিখেছি cot 2 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, এটাকে লিখেছি cot 1 ডিগ্রি এখানে। এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে পর্যন্ত একই রাখি, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু ডট 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 দিয়ে tan 44 ডিগ্রি ইন্টু tan 45 ডিগ্রি ইন্টু, এখন cot 44 ডিগ্রি আমরা লিখতে পারি 1/cot, এর জায়গায় 1/tan লিখতে পারি, 1/tan 40 ডিগ্রি ইন্টু ডট 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 দিয়ে cot 2 ডিগ্রি, এটার জায়গাতে 1/tan 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি এখানে লিখতে পারি 1/tan 1 ডিগ্রি। তো এইভাবে যদি আমরা মাঝখানে ডট ডট ডটগুলো না দিয়ে যদি সেগুলো বিস্তার আকারে লিখতাম, তাহলে যেটা হতো এখানে যেমন tan 1 ডিগ্রি, এই tan 1 ডিগ্রির সাথে কেটে যাচ্ছে, tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রির সাথে কাটছে, tan যেটা 3 ডিগ্রি ছিল সেটা তার আগেরটার সাথে কেটে যেত, tan যেটা 4 ডিগ্রি ছিল সেটা তার আগেরটার সাথে কেটে যেত, এইভাবে যেতে যেতে tan যেটা 44 ডিগ্রি ছিল সেটা tan 46 ডিগ্রি যেটা ছিল তার সাথে কেটে যেত, যেটাকে আমরা 1/tan 40 ডিগ্রি লিখতে পেরেছি। তো সব কেটে যেত, কেবল থাকতো tan 45 ডিগ্রি, সব কেটে গিয়ে tan 45 ডিগ্রি সেটা কিন্তু আর কাটতো না। তো এই tan 45 ডিগ্রি এর মান 1 আমরা জানি, সুতরাং টোটাল যে রাশিমালা দেওয়া আছে তার মান 1। এরপরে 4-এর 9 না 11 এটা। তো এখানে বলা আছে কি একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ fi xi is equal to 132 plus 5k এবং সামেশন অফ fi is equal to 20, k এর মান নির্ণয় করো। তাহলে গড় যখন বলা আছে তাহলে গড় সমান 8.1, আর গড় যেভাবে বের করতে হয় সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, এটা 8.1, অর্থাৎ সামেশন অফ fi xi যেটা দেওয়া আছে এর মান 132 প্লাস 5k, আর সামেশন অফ fi যেটা দেওয়া আছে এটা ইজ ইকুয়াল টু 20 ইজ ইকুয়াল টু 8.1, এটাকে আমি 81/10 লিখে দিলাম। এখন কাটাকুটি করলে এখানে 1 আসছে, এখানে 2 আসছে, তো 2 এর সাথে 81 গুণ এবং 1 এর সাথে 132 প্লাস 5k গুণ, তাহলে সেটা হবে, বা 1 এর সাথে গুণ করি 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু, এটা 162, 2 1 2 8 2 16, তাহলে বা 5k ইজ ইকুয়াল টু 162, আর 132কে ডান দিকে নিয়ে গেলে 132, তাহলে এখান থেকে বলা যায় যে এটা বিয়োগ করে লিখতে পারি আমরা 162, তার থেকে 132 বিয়োগ করছি, বিয়োগ করলে এটা 0, এটা 3, এটা ইজ ইকুয়াল টু 30, তাহলে k ইজ ইকুয়াল টু 30, আর এখানে যেহেতু 5 আছে তাহলে 5 দিয়ে ভাগ, তাহলে এটা 6, তাহলে k এর মান পেলাম 6। এরপরে 4-এর 12, 4-এর 12তে আছে 6 7 x 8 y 14, সংখ্যাগুলির গড় 9 হলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর গড় দেওয়া আছে,
এখন আমরা গড় পাই কী করে? গড় পাই হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করতে হয়, যোগ করে যে কয়টা সংখ্যা তত দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি লিখে নেব প্রশ্নানুসারে, সংখ্যাগুলো পরপর লিখে নিই। 6, 7, x, 8, y প্লাস 14 ডিভাইডেড বাই 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা সংখ্যা আছে, সমান 9, বা 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 14 35, তাহলে 35 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান 9, বা 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 নং 54, বা এক্স প্লাস ওয়াই এটা সমান 54, আর 35কে সমান চিহ্নে ডান দিকে নিয়ে গেলে এর আগে চিহ্ন প্লাস সেটা পাল্টে মাইনাস হয়ে যাবে, বা এক্স প্লাস ওয়াই এটা সমান 54 আর এখানে হলো 35, তো এখানে 9 আর এটা 1, তাহলে এটা হচ্ছে 19। তাহলে এটাই এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, যে এক্স প্লাস ওয়াই সমান 19। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ও লাইক করবে। ধন্যবাদ।